দ্রুত নির্বাচনের পক্ষে বেশিরভাগ বামপন্থী দল। সংস্কার প্রস্তাবে দ্বিমত থাকলে জনমতে ফয়সালা চায় গণসংহতি। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান ঐক্যমত্য কমিশনের। নারী ও সংখ্যালঘু ইস্যুতে জামায়াতের অবস্থানে সন্তুষ্ট ইউরোপীয় ইউনিয়ন। দাবি নেতাদের সুষ্ঠু নির্বাচনের জন্য সব ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনার তাগিদ। ফ্যাসিবাদ বিরোধী কাউন্সিলরদের পুনর্বহালে 15 দিনের আলটিমেটাম। দাবি পূরণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি। এনসিপি সহ 3 দলের সমর্থন। আগে স্থানীয় নির্বাচন দাবি। এবং 2 উপদেষ্টার সাবেক এপিএস ও পিওর দুর্নীতির খোঁজে অনুসন্ধান শুরু দুদকের। অবৈধ সম্পদ ও সন্দেহজন লেনদেনের অভিযোগে সাবেক এমপি কাজেমের বিরুদ্ধে মামলা। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। শেষ পর্যন্ত আত্মহননের পথ বেছে নিলেন জুলাই আন্দোলনের শহীদের মেলা মিয়া। প্রতিবেশীদের ধারণা, ধর্ষণের বিচার নিয়ে শঙ্কা থেকেই করতে পারেন আত্মহত্যা। তারা বলছেন, এক আসামির জামিনের খবর হতাশ করে তাকে, যদিও জামিনের খবর নাকচ করেছে পুলিশ। এদিকে ঢাকায় ময়নাতদন্ত শেষে লামিয়ার মরদেহ এখন পটুয়াখালীর পথে। নিজ বাড়িতে জানাজা শেষে বাবার কবরের পাশে দাফনের কথা রয়েছে। রাজধানীর শেখের থেকে এই বাড়িতে ভাড়া থাকে 17 বছর বয়সী লামিয়ার পরিবার। 3 তলায় এই ঘরের চিত্র জানান দিচ্ছে, দরজা ভেঙে লামিয়ার ঝুলন্ত মরদেহ বের করার কথা। জুলাই অভ্যুত্থানে শহীদ গাড়ি চালক জসিমের কন্যা লামিয়া। গত মাসে পটুয়াখালীর দুমকিতে বাবার কবর জিয়ারত শেষে নানা বাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন তিনি। কিন্তু ন্যায় বিচার নিয়ে শঙ্কা থেকে আত্মহত্যা করতে পারেন লামিয়া, এমনটি ধারণা শেখেরটেক এলাকার বাসিন্দাদের। নিচতলায় থাকি, পরে আমি এই শব্দ পাই, উপরে দৌড়ে আসি, দেখতে পাই ফাঁক দিয়ে অনেক মানুষে দেখতে আসে, ঝুলে আছে। মাইসা দরজা খোলা পায় না, এলাকার জনগণের ডাকার পরে দরজা ভাঙ্গা পরে এই অবস্থা মেডিকেল নিয়ে গেছে। কোনো তো নিরাপত্তা নেই। হিয়ার পরে নাকি বলে একজন নাকি ধরছে, হ্যাঁ ও নাকি বলে যাবিনি বাইরিস, তাহলে বিচার পাইছে কোন জায়গা? এদিকে শেখেরটেকে ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডি। সকালে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয় লামিয়ার ময়নাতদন্ত। পরে মরদেহ নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হন পরিবারের সদস্যরা। যাদের অপরাধে আত্মহত্যায় প্ররোচিত হয়েছেন লামিয়া, তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় যেন আনা হয়। কয়েকদিন আগে বাবা মারা গেছে, এখন মেয়েও মারা গেছে। কলেজে যাইতে পারে না, আর এইভাবে চলতে আছে, ওটা এই জন্যই মারা গেছে। পটুয়াখালীর দুমকিতে নিজ গ্রামে জানাজার পর বাবার কবরের পাশে দাফন করা হবে লামিয়াকে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে লামিয়ার গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকিতে আছেন সহকর্মী মনির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। জুলাই গণঅভ্যুত্থানে নিহত জসিম হাওলাদারের মেয়ে ধর্ষণের শিকারের পরে গতকাল শেখেরহাটে তার নিজ বাড়িতে আত্মহত্যা করেন। পরবর্তীতে তাকে ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে সেখানে আইনানুগ সকল ব্যবস্থা শেষে দুপুরে তার গ্রামের বাড়ি দুমকি উপজেলায় পাঙ্গাসী ইউনিয়নে লাশ নিয়ে রওনা দেওয়া হয়। ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি, ইতিমধ্যে লাশ বরিশাল এসে পৌঁছেছে এবং তার গ্রামের যে বাড়ি রয়েছে, এই গ্রামের বাড়িতেই তার বাবার যে কবর রয়েছে, কবরের পাশেই তাকে সমাধি করা হবে। এছাড়া যদি আমরা এবং তার বাড়ির সামনে স্কুল রয়েছে এবং স্কুলে জানাজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কিন্তু জানাজায় যোগ দিতে কিন্তু ইতিমধ্যে রাজনীতি ব্যক্তিবর্গ সহ তার আত্মীয় স্বজন এবং স্থানীয় সাধারণ মানুষ রয়েছে, তারা ইতিমধ্যে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে লামিয়াকে যেখানে দাফন দেওয়া হবে সেখানে কিন্তু ইতিমধ্যে ইট বালু সিমেন্ট দিয়ে দাফনের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে। আর আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য যুগ্ম মহাসচিব যে রুহুল কবির রিজভী রয়েছে, তার নেতৃত্বে বিএনপির একটি দল কিন্তু ইতিমধ্যে দুপুরে বরিশাল এসে পৌঁছিয়েছে এবং পৌঁছানোর পরপরই কিন্তু এখানে লাশের সাথে আমরা যতটুকু জানতে পেরেছি লাশের সাথে তিনি এখানে আসবে এবং জানাজায় অংশগ্রহণ করবে। তিনি আমাকে জানিয়েছে
স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। আমরা যদি একটু বলতে যাচ্ছি যে জুলাই গণঅভ্যুত্থানের যত 19 জুলাই কিন্তু তিনি যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হয়, পরবর্তীতে তাকে বাড়িতে এসে দাফন দেওয়া হয়। পরবর্তীতে তার মেয়ে গত 18 এপ্রিল তার বাবার কবর জিয়ারত শেষে তার বাড়ি ফেরার পর, দাদা বাড়ি থেকে নানা বাড়ি ফেরার পথে কিছু দুষ্কৃতীরা তাকে ধর্ষণ করে। ধর্ষণ করার পরে সে কিন্তু থানায় উপস্থিত হয়ে দুজনের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা করে মামলা করে। পরবর্তীতে পুলিশ কিন্তু দুজনকে আটক করেছে এবং আটক করার পরবর্তীতে তার যে স্বজন রয়েছে, আত্মীয় স্বজন যারা রয়েছে, তারা যে বিষয়টা আমাদের জানিয়েছে যে আসলে এই যে ধর্ষণের বিষয়টা তারা আসলে বিষয়টা ভালো না লাগায় এবং তার লজ্জা এবং তার অভিমানের কারণেই কিন্তু গতকাল তিনি ঢাকায় তিনি আত্মহত্যা করেন। আর কিছুক্ষণের মধ্যেই তার লাশ তার গ্রামের বাড়িতে এসে পৌঁছাবে, এখানে দাফন দেওয়া হবে এবং বাড়ির সামনেই তার জানাজা অনুষ্ঠিত হবে। এই ছিল আমার কাছে লামিয়ার বাড়ি থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীতে। সংস্কার কমিশনের প্রতিবেদন বাস্তবায়নই যথেষ্ট নয়, নতুন বাংলাদেশ গড়তে গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে গণসংহতি আন্দোলনের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের শুরুতে কথা বলেন তিনি। এ সময় ঐকমত্য তৈরি না হওয়ার বিষয়ে জনগণের মতামত নেওয়ার আহ্বান জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। 5 সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবনায় ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার সকালে সংসদ ভবনের এলডি হলে বৈঠকে যোগ দেয় গণসংহতি আন্দোলন। দলটির প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি এবং ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে শুরু হয় বৈঠক। মুক্তি সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধ, এ সময় গণতান্ত্রিক রূপান্তরে ঐকমত্যের উপর জোর দেন জুনায়েদ সাকি। রাষ্ট্র সংস্কারে দ্বিমত থাকা বিষয়গুলো নিয়ে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানান তিনি। যতটুকু আমরা ঐকমত্য হচ্ছি, সেই ঐকমত্যের ভিত্তিতে যাতে রাষ্ট্রের এই গণতান্ত্রিক রূপান্তর এবং নতুন বন্দোবস্তে যাওয়া সম্ভব হয়, সেইটার ক্ষেত্রে আমরা যাতে সফল হই। ঐকমত্য কমিশন সেই ঐক্য তৈরি করার জন্য প্রয়োজনীয় আলাপ আলোচনা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে যতটা বেশিবার দরকার হয় করবেন। শুভেচ্ছা বক্তব্যে জুলাই আন্দোলনের মতো নতুন বাংলাদেশ গড়তে গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অধ্যাপক আলী রিয়াজ। শুধুমাত্র এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো বাস্তবায়নই যথেষ্ট নয়, সেজন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা, গণতন্ত্রের চর্চা করা, গণতন্ত্রের শক্তিগুলোকে একত্রিত থাকা। ফ্যাসিবাদের বিরুদ্ধে জনসাধারণের ঐক্যবদ্ধ আসলে ফ্যাসিবাদী শাসককে পলায়নে বাধ্য করেছে। এই ঐক্য বজায় রেখে এই ঐক্যের যে মূল চেতনা, সেটাকে ধারণ করে আমাদেরকে অগ্রসর হতে হবে। জানান ঐকমত্যের মধ্য দিয়েই তৈরি হবে জুলাই সনদ। এদিকে বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সঙ্গে আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। যতটা দ্রুততার সম্ভব। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন রিপোর্টার হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুক্ষণ আগেই জাতীয় ঐকমত্য কমিশন আজকের দিনের যে দ্বিতীয়টি বৈঠক, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সঙ্গে বৈঠকটি শুরু হচ্ছে। জেএসডির 7 সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছেন। জেএসডির সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি তানিয়া রব সহ অন্যান্যরা অংশ নিয়েছেন বৈঠকটিতে। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সহ অন্যান্য যে প্রতিনিধি দলের সদস্যরা রয়েছেন, ঐকমত্য কমিশনের সদস্যরা তারা রয়েছেন। আজকে সকালবেলা গণসংহতি আন্দোলনের প্রতিনিধি দলের সঙ্গে বসেছে ঐকমত্য কমিশনের। ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিন্তু আসলে এই আলোচনাগুলো চলছে, যার মধ্য দিয়ে জুলাইয়ের মধ্যে যাতে করে এই ঐকমত্য কমিশনের যে প্রস্তাবনা, চূড়ান্ত প্রস্তাবনা, সেটি যাতে করে নির্ধারণ করা যায় সেই কাজ করছে ঐকমত্য কমিশন। আজকেও ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন যে এই ঐতিহাসিক মুহূর্ত চলছে, এটির মধ্য দিয়ে যে ঐকমত্য যেটি তৈরি হবে সেই জুলাই সনদ তৈরি হবে। একই সঙ্গে তিনি বলছেন যে জুলাই আগস্টের রাজনৈতিক দলগুলো যেভাবে এক ছিল, ঐক্যবদ্ধ ছিল, সেটা আগামী বাংলাদেশ বিনির্মাণেও থাকবে এবং এই বৈঠকগুলো হচ্ছে সংস্কার প্রস্তাবনা নিয়ে সেই জায়গাগুলোতেও থাকবে এমন কিন্তু তিনি আশা করেছেন। সকালে গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠকটি হয়েছে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি যেই দাবিগুলো করেছেন যে আসলে সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যে নির্বাচিত সরকারটি আসবে তাদের মাধ্যমে সংবিধান সংশোধনের যে বিষয়গুলো আছে সেটি বাস্তবায়ন হবে। এর বাইরে অন্যান্য যে সংশোধনগুলো রয়েছে, যে ঐকমত্য হচ্ছে যেসব বিষয়ে, সেগুলো যাতে করে অধ্যাদেশ জারির মাধ্যমে
মাধ্যমে সরকার দ্রুত সময়ের মধ্যে কার্যক্রম শুরু করে সেই আহ্বান তিনি জানিয়েছেন। আমরা জানি যে ধারাবাহিকভাবে বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসলে এই আলোচনাগুলো চলছে। কমিশন বলছে যে এটি ধারাবাহিকভাবে চলবে এবং পরবর্তীতে আগামী মাসে দ্বিতীয় দফা এবং চূড়ান্তভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই আলোচনা শুরু হবে। সরাসরি যুক্ত ছিলাম সংসদ ভবন এলাকায়। দীর্ঘমেয়াদী সংস্কার কার্যক্রম নয়, বরং দ্রুত নির্বাচনের পক্ষে দেশের বেশিরভাগ বামপন্থী দল নেতাদের অভিযোগ, সংস্কারের নামে কালক্ষেপণ করছে সরকার। সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল হচ্ছে এমন অভিযোগ করে নেতারা বলছেন, পক্ষপাত দুষ্ট আচরণে অনাস্থা তৈরির আশঙ্কা রয়েছে। যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে তা বাস্তবায়ন করেই নির্বাচন আয়োজনের তাগিদ এসব দলের। হাসান ওয়ালির প্রতিবেদন। অন্তর্বর্তী সরকার গঠনের শুরু থেকেই নির্বাচনের দাবিতে সরব বামপন্থী দলগুলো। একই সঙ্গে সরকারের নানান কর্মকাণ্ডের সমালোচনায় মুখর দেখা গেছে নেতাদের। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার মতো দাবিতে ধারাবাহিক কর্মসূচিও পালন করে আসছে দলগুলো। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোরও কিন্তু একটা অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে বামদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সরকারের ক্ষমতা আঁকড়ে থাকার আকাঙ্ক্ষা রয়েছে বলে অভিযোগ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের। দলটির সাধারণ সম্পাদক বলছেন, মৌলিক সংস্কার নিয়ে এরই মধ্যে যে ঐকমত্য হয়েছে তা প্রকাশ করেই নির্বাচন আয়োজন সম্ভব। সবগুলো দল কিন্তু এই এমসিকিউ দেখ অথবা লিখিতভাবে অন্যভাবে দেখ, সেগুলো জমা দিচ্ছে। তাহলে সেখান থেকে বের করো কয়টা বিষয়ে একমত আছে, সেগুলো না করে এই অনর্থক এই আলোচনার মাধ্যমে, মুখের মাধ্যমে ঐক্যমতের নামে সময়ক্ষেপণ করছে। জনগণের মধ্যে একটা আশঙ্কা দেখা দেয় এই সরকার মনে হয় ক্ষমতা ছাড়তে চায় না। সংস্কার প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হলেও জুলাই চার্টারের প্রয়োজনীয়তা দেখছে না বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। বরং মৌলিক সংস্কার শেষে নির্বাচন আয়োজনের তাগিদ দলটির সভাপতির। সব ঐক্যমতের বিষয় তো নাই, সনদে সাইন করতে হবে বিভিন্ন জন, ঐক্যমতের সনদে সাইন করো, এটা তো দরকার নাই। যতক্ষণ নির্বাচন না হচ্ছে, একটা রেগুলার গভর্নমেন্ট না আসতেছে, হ্যাঁ, ততক্ষণ মানে বাইরের হস্তক্ষেপ, দেশি বিদেশি ষড়যন্ত্র এগুলো চলতে থাকবে, মানুষের মধ্যে কনফিউশন চলতে থাকবে। নির্দলীয় সরকারের অনেক পদক্ষেপকে পক্ষপাত দুষ্ট বলছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দ্রুত সময়ের মধ্যে সরকার জুলাই চার্টার গঠন করবে এমন প্রত্যাশা তাদের। তাদের ছত্রছায়া বসে এই দলগুলো তৈরি হচ্ছে এবং তারা তাদের এজেন্ডা নিয়ে তারা এখানে কাজ করছেন। তো যে কারণে আপনি বলতে পারেন যে একটা অনিশ্চয়তা, অস্থিরতা, সরকারের প্রতিও একটা অনাস্থার জায়গাটা হয়তো বাড়ছে। কারণ সরকারের নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে জাতীয় নির্বাচনে কিন্তু প্রশ্নবিদ্ধ হওয়ার ঝুঁকি বাড়বে। আওয়ামী লীগের জোট সঙ্গী ছাড়া বাম গণতান্ত্রিক জোট সহ প্রায় সব বাম দল নির্বাচনের দাবিতে রয়েছে সরব। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। নারী অধিকারের বিষয়ে জামায়াত সচেতন উল্লেখ করে দলটির নায়েবে আমির বলেছেন, নারী ও সংখ্যালঘু ইস্যুতে জামায়াতের অবস্থানের ব্যাখ্যা সন্তুষ্ট ইইউ। দলটির আমিরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি কথা জানান। প্রধান উপদেষ্টা ঘোষিত ভোটের সময়সীমায় সমর্থন জানিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য সব কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনার তাগিদ দলটির। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে রোববার দুপুরে দলটির মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। দলটির প্রতিনিধি দলের সঙ্গে ঘণ্টাখানেক আলোচনা হয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সহ সংখ্যালঘু ও নারী অধিকার বিষয়ে। সাক্ষাৎ পর্ব শেষে সাংবাদিকদের দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, সংখ্যালঘু ও নারী অধিকার রক্ষার বিষয়ে জামায়াতের ব্যাখ্যায় সন্তুষ্ট ইউরোপীয় ইউনিয়ন। আমরা বলেছি, নারীদের ব্যাপারে, পুরুষের ব্যাপারে, সকলের ব্যাপারে, যার যার অধিকারের ব্যাপারে জামাত অত্যন্ত সচেতন, দৃঢ় এবং প্রত্যেকে তার রাইটস ভূমিকা পালন করবে। আমরা আমাদের স্ট্যান্ডকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। আমরা মনে করি তারা এটাতে কনভিন্সড হয়েছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশের হাইয়েস্ট গার্মেন্টস এক্সপোর্ট হয় ইউরোপের ভিতরে। আমরা তাদেরকে প্রস্তাব দিয়েছি যে বাংলাদেশের শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়নের জন্য এখানে একটা এরিয়াকে আমরা অ্যাসাইন করব এবং সেখানে তারা গার্মেন্টসে আরও বেশি করে তারা ইনভেস্টমেন্ট করবে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমায় জামায়াতের সমর্থন থাকার কথা জানান দলটির নায়েবে আমির। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়ে এ বিষয়ে ইইউ এর সহায়তা চেয়েছে দলটি। বাংলাদেশের আগামী নির্বাচন এবং নির্বাচনে
অবজারভার পাঠানোর ব্যাপারে আমরা কথা বলেছি। ইকুয়াল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার জন্যে বিশেষ করে প্রত্যেকটি বুথে ইলেকশনে সিসি ক্যামেরা যাতে সংযোজিত থাকে আমরা এটা প্রস্তাব করেছি, তারা এই প্রস্তাবকে এনকারেজ করেছে। প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য আনা জরুরি বলেও জানান জামায়াতের নায়েবে আমির। সচেতন, দৃঢ় এবং সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক দেখতে চায় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্ট IDEA। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপরও জোর দিয়েছে প্রতিষ্ঠানটি। সকালে IDEA-এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডিরেক্টর লিনা রিখিলা তমাং প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে একথা বলেন। জানান, CEC-র সঙ্গে আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে সংস্কার কাজের অগ্রগতিও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। বর্তমান কমিশনের দায়িত্ব মানুষের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনের আয়োজন করা। এর মধ্য দিয়ে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলেও আশা করেন লিনা রিখিলা তমাং। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় উত্তেজনা চায় না। ভারত পাকিস্তান সম্পর্কে টানাপোড়েন আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ পররাষ্ট্র উপদেষ্টার। বিকেলে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সম্প্রতি গুজরাটে বাংলাদেশি গ্রেফতার ইস্যুতে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, এ বিষয়ে ভারত আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। আমরা শান্তি চাই দক্ষিণ এশিয়ায়। আমরা জানি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন থেকে বিভিন্ন ইস্যুতে সংঘাতময় সম্পর্ক আছে, কিন্তু আমরা চাই না যে এখানে কোনো বড় কোনো এমন সংঘাত সৃষ্টি হোক যেটা এই অঞ্চলের মানুষের জন্য কোনো বিপদের কারণ হয়ে উঠতে পারে। আমরা চাইব, ভারত পাকিস্তান দুই দেশের সাথে আমাদের সুসম্পর্ক বিদ্যমান, আমরা চাইব যে তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক। অফিসিয়াল কমিউনিকেশন আমাদেরকে দেওয়া হয়নি। অফিসিয়াল কমিউনিকেশন দিলেও আমাদেরকে দেখতে হবে যে আসলে তারা বাংলাদেশের লোক কিনা। যদি বাংলাদেশের মানুষ হয় আমরা তাদেরকে অবশ্যই ফেরত নেব। সময় সংবাদে আরও থাকছে। অনুমতি ছাড়াই ভবন নির্মাণের হিড়িক। রাজধানীর উত্তরখানের রাজুকের অবৈধ স্থাপনা উচ্ছেদ। আগে বাধা হয়ে দাঁড়াতেন রাজনৈতিক দলের নেতারা, দাবি কর্মকর্তার। গণতন্ত্র ধ্বংসের জন্য শেখ হাসিনা যেমন দায়ী, তেমনি সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকও দায়ী। তাকে গ্রেফতারের ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। অবিলম্বে হাইকোর্ট ও বিচারিক আদালত থেকে ফ্যাসিস্টের দোসর বিচারকদের অপসারণের দাবি বিএনপি আইনজীবীদের। দাবি আদায়ে 29 জুলাই সারা দেশের আইনজীবী সমিতিতে বিক্ষোভের ডাক দিয়েছেন তারা। আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা যথাযথ দায়িত্ব পালন করছেন না বিধায় খায়রুল হক সাহেবকে এখনো আইনের আওতায় আনা হয়নি। অবিলম্বে উচ্চ আদালত এবং নিম্ন আদালতের ফেসিবাদের দোসর ও চিহ্নিত দুর্নীতিবাজ এবং দলবার বিচারকদের অপসারণ দাবি করছি। বাংলাদেশের বিচার বিভাগ গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি জনাব ABM খায়রুল হককে অবিলম্বে গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি করতে হবে। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলার রায়ের বিরুদ্ধে শফিক রেহমানের করা আপিল শুনানি সম্পন্ন হয়েছে। আদেশের তারিখ পরে জানানো হবে। ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে শুনানি করেন শফিক রেহমানের আইনজীবীরা। মামলাটিকে সম্পূর্ণ মনগড়া গল্প বলে আদালতে অভিযোগ করেন তারা। গেল বছরের 21 নভেম্বর ঢাকার CMM আদালতের দেয়া সাজার রায় চ্যালেঞ্জ করে আপিল করেন শফিক রেহমান। 2015 সালে করা এই মামলার এজাহারে বলা হয়, 2011 সালে রাজধানীর পল্টন, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর ও যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় অভিযুক্তরা বৈঠক করে জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। পরে 2023 সালের 17 আগস্ট এই মামলায় শফিক রেহমান সহ 5 জনকে 7 বছরের কারাদণ্ড দেন আদালত। কিন্তু আওয়ামী সরকার পতনের পর আত্মসমর্পণের শর্তে 1 বছরের জন্য শফিক রেহমানের সাজা স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে গত বছরের 30 সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করেন তিনি। 17,777 জনের মালয়েশিয়ায় যেতে না পারার দায় রিক্রুটিং এজেন্সিগুলোর।
এ নিয়ে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। রোববার বিচারপতি ফাহমিদা কাদেরের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে এই প্রতিবেদন দাখিল করা হয়। তবে রিপোর্টে শাস্তির সুপারিশ করলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা উল্লেখ করা হয়নি। পরে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তার সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও যেতে না পারাদের টাকা ফেরত দিয়ে এবং তাদের মালয়েশিয়ায় যাওয়ার বিষয়ে অগ্রগতি 27 আগস্টের মধ্যে জানাতে বলেছেন উচ্চ আদালত। যেই সকল বিষয়গুলা নিয়ে যে তাদেরকে পাঠানো, অর্থাৎ সরকার এই রিপোর্টে আরেকটা জিনিস বলছে যে সরকার অলরেডি ইনিশিয়েটিভ নিচ্ছে যে মালয়েশিয়া কিভাবে পাঠানো যায়, অর্থাৎ এই যারা ভুক্তভোগী আছে তো তাদেরকে পাঠিয়েছে কিনা অথবা না পাঠালে তাদের টাকাগুলো ফেরত দিয়েছে কিনা এবং রিক্রুটিং এজেন্সি যেগুলো দায়বদ্ধ তাদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেয় সুনির্দিষ্টভাবে আগামী 27 আগস্ট রিপোর্ট দিতে বলা হয়েছে। সিলেট বিমানবন্দর থেকে প্রথমবার চালু হচ্ছে কার্গো ফ্লাইট। সন্ধ্যায় 66 টন গার্মেন্টস পণ্য নিয়ে সরাসরি স্পেনে যাবে চার্টার্ড ফ্লাইট। ইতিমধ্যে সিলেট এয়ারপোর্টে পৌঁছেছে এয়ারবাসের বিমানটি। এই মুহূর্তে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ। সরাসরি যাচ্ছি তার কাছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুভ সূচনা হতে চলেছে কার্গো সার্ভিস চালুর। সেক্ষেত্রে আমরা দেখছি যে ইতিমধ্যেই সিলেট থেকে যে কার্গো বিমানটি অর্থাৎ স্পেশাল চার্টার্ড ফ্লাইটটি সরাসরি স্পেন চলে যাবে, সে বিমানটি 4:45টার দিকে সিলেট বিমানবন্দরে এসে পৌঁছেছে। এখন চলছে বিভিন্ন গার্মেন্টস পণ্য, সেগুলো কিন্তু লোডের কাজগুলো চলছে। ভারী ভারী বিমানের বাংলাদেশ বিমান গ্রাউন্ড হ্যান্ডলিং করে, গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনায় ভারী ভারী ইকুইপমেন্ট রয়েছে, যে ইকুইপমেন্টের মাধ্যমে লোড চলছে বিমানের অভ্যন্তরে। সেক্ষেত্রে বিমানটিতে আজকে যতটুকু তথ্য আমরা পেয়েছি যে 66 টন পণ্য নিয়ে স্পেনে সরাসরি যাবে এই চার্টার ফ্লাইটটি। সেক্ষেত্রে এই পণ্যগুলো বাংলাদেশের শীর্ষ এক বিদেশি ক্রেতা বায়ার, তিনি স্পেনের ব্যবসায়ী, তিনি এই পণ্যগুলো মূলত সরাসরি নিয়ে যাচ্ছেন স্পেনে। এবং এর মধ্য দিয়ে যে নতুন বিপ্লবের শুভ সূচনা হলো সেটি কিন্তু বলা চলে যে শুধু যে বাংলাদেশের একাধিক এই বিমানবন্দরের মাধ্যমে কার্গো সার্ভিসের যে যাত্রা শুরু হলো সেটি নয়, পর নির্ভরতা থেকে শুরু করে বাংলাদেশের যে সক্ষমতা নতুন জানান দেয়া সেটি কিন্তু বলা চলে যে নতুনভাবে জানান দিচ্ছে। এবং এই বিমানবন্দরের মাধ্যমে 2022 সালে কার্গো সার্ভিস পরিচালনার জন্য স্ট্রাকচার অর্থাৎ অবকাঠামো নির্মাণ শেষ হয়, কিন্তু নানা জটিলতার কারণে কার্গো সার্ভিস চালু করতে পারেনি। তবে সবশেষ ভারতের যে ব্যবসায়িক বাণিজ্য বিমুখ যে নীতি, সেই নীতির কারণে বাংলাদেশের পণ্য তাদের অভ্যন্তরীণ বিমানবন্দর থেকে বিভিন্ন দেশে পাঠানোর জন্য যে ট্রান্সশিপমেন্ট সেটি কিন্তু বন্ধ করে দেয়। এর পরপরই কিন্তু বাংলাদেশ থেকে রপ্তানির সক্ষমতা বৃদ্ধিতে অভ্যন্তরীণ বিমানবন্দরের সার্বিক কার্যক্রম আরও সম্প্রসারিত করার জন্য কিন্তু দ্রুত এই সিলেট এয়ারপোর্টকে কার্গো সার্ভিসের চালুর জন্য দ্রুত পদক্ষেপ নেন সিভিল এভিয়েশন। এবং এরই ধারাবাহিকতায় কিন্তু গত মাস থেকে কিন্তু আমরা শুনছিলাম যে 27 তারিখ থেকে কিন্তু কার্যক্রম শুরু হবে এবং সেই ধারাবাহিকতা কিন্তু আজকে সেটি শুভ সূচনা হচ্ছে। 4:45টায় ফ্লাইটটি ল্যান্ড করেছে এবং সন্ধ্যা 7টার পরে অর্থাৎ যতক্ষণ প্রয়োজন পরে এই পণ্যগুলো লোড দেওয়ার পরপরই কিন্তু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বাণিজ্য এখানে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা। এবং ইতিমধ্যে এয়ারপোর্টে কিন্তু এসে পৌঁছেছেন বাংলাদেশ বিমান থেকে শুরু করে বিমান উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন এয়ারলাইন্স সংশ্লিষ্ট যারা রয়েছেন, ফ্লাইট সংশ্লিষ্ট এয়ারফ্রেটে যারা রয়েছেন তারা সবাই কিন্তু ইতিমধ্যে পৌঁছেছেন। আনুষ্ঠানিকভাবে 6টায় উদ্বোধন শেষেই কিন্তু ফ্লাইটটি স্পেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এবং বলা চলে যে নতুন দিগন্ত উন্মোচন হচ্ছে বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের ক্রেতা যারা রয়েছেন বিদেশি ক্রেতা তাদের মাঝেও কিন্তু নতুন করে একটি আস্থার নতুন করে শক্তি যোগান দেবে এমনটি মনে করছেন খাত সংশ্লিষ্টরা। তো আমার কাছে এই ছিল সিলেট এয়ারপোর্ট থেকে কার্গো সার্ভিস চালুর সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। ফ্যাসিবাদ বিরোধী কাউন্সিলরদের পুনর্বহালে 15 দিনের আলটিমেটাম দিয়েছে সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন। দাবি পূরণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা। তাদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন এনসিপি সহ 3 দলের নেতারা। জাতীয় আগে স্থানীয় নির্বাচন দেওয়ার দাবি জানান তারা। আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের 27 সেপ্টেম্বর দেশের সব সিটি কর্পোরেশন ও পৌরসভা থেকে কাউন্সিলরদের অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার।
পদ ফিরিয়ে দেওয়ার দাবিতে 7 মাস পর রোববার সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ফ্যাসিবাদ বিরোধী জনপ্রতিনিধিদের পুনর্বহালের দাবিতে সমাবেশ করে সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন। সংগতি জানায় এনসিপি, ইসলামী আন্দোলন ও এবি পার্টির নেতারা। যাচাই বাছাই শেষে ফ্যাসিবাদ বিরোধী কাউন্সিলরদের অবিলম্বে পুনর্বহালের দাবি জানান তারা। স্বতন্ত্রভাবে নির্বাচন করেছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, তাদেরকে অচিরেই অবিলম্বে তাদেরকে এই পদে পুনর্নিয়োগ দেওয়া হোক। এই কাউন্সিলরদেরকে যৌক্তিক বিধিমালার উপরে ভিত্তি করে যাচাই বাছাই করে প্রশাসক হিসাবে অনতিবিলম্বে নিয়োগ দিলে এই সংকটের সমাধান করতে হবে। সার্চ কমিটি করে যারা যারা ফ্যাসিবাদের সাথে সংশ্লিষ্টতা নাই, ফেয়ার ভোটের মধ্য দিয়ে জিতে এসেছেন, তাদেরকে আপনি আবার কাউন্সিলর পদে বসান অথবা স্থানীয় সরকার নির্বাচন দেন, কিছুতে একটা করতে হবে। পরে সরকারকে 15 দিন সময় দিয়ে কাউন্সিলরদের পুনর্বহালের আলটিমেটাম দেন অ্যাসোসিয়েশনের সভাপতি। আমাদেরকে পুনর্বহাল করুন, আমরা এই দেশের জনগণের যে দুঃখ দুর্দশা আছে আমরা সাথে থেকে লাঘব করতে চাই। আমাদেরকে আন্দোলনে নামাতে চান, আমরা যদি আন্দোলন করি তাহলে কিন্তু অনেক বড় আন্দোলন কিন্তু আমরা করতে পারি। শূন্য পদ পূরণ হলে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম কমে আসবে বলে জানান বক্তারা। আমি সরকারি দলেরও কোনো নেতা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। তদবির বাণিজ্যের অভিযোগে 2 উপদেষ্টার সাবেক এপিএস ও পিওর দুর্নীতির খোঁজে গোয়েন্দা অনুসন্ধান শুরু করেছে দুদক। এর আগে মার্চ টু দুদক কর্মসূচি নিয়ে এপিএসদের দুর্নীতির তদন্ত দাবিতে দুদক চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ নেতারা। অভিযুক্তদের 15 দিনের মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেন তারা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবের বিরুদ্ধে 100 কোটি টাকার তদবির বাণিজ্য টক অব দ্য কান্ট্রি। অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবিতে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। পরে মার্চ টু দুদক কর্মসূচি পালনে দুদক কার্যালয়ের সামনে জড়ো হন সংগঠনটির নেতাকর্মীরা। এক পর্যায়ে 6 সদস্যের প্রতিনিধি দল কথা বলেন দুদক চেয়ারম্যান আব্দুল মমিনের সঙ্গে। তদবির বাণিজ্যের তদন্ত ও অভিযুক্তদের আইনের আওতায় আনতে 15 দিনের আলটিমেটাম দেয় যুব অধিকার পরিষদ। তুহিন ফারাবি সে স্বাস্থ্য উপদেষ্টার ক্ষমতাকে ব্যবহার করে সে দুর্নীতিতে জড়িয়েছে এবং এই যে উপদেষ্টা সেই উপদেষ্টার আমরা পদত্যাগ দাবি করছি এবং তুহিন ফারাবি গ্রেপ্তার দাবি করছি। তানবীর সহ আরও যাদের জীবনযাত্রার মান আমরা আগে কি দেখেছি আর এখন আমরা ফুলে পেঁপে একজনকে বটগাছ হতে দেখছি, তাদের বিরুদ্ধে তদন্ত চাই এবং তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আমরা শ্বেতপত্র প্রকাশ করতে অনুরোধ করেছি। পরে সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক জানান, গণমাধ্যমে আসা 2 উপদেষ্টার সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে। দুর্নীতি দমন কমিশন এই জাতীয় যে কোনো ধরনের অভিযোগের বিষয়ে অত্যন্ত সচেতন আছে এবং আমরা এই নিয়ে কাজ করছি। আমাদের গোয়েন্দা ইউনিট এই সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছেন। এদিন 4 কোটি টাকার অবৈধ সম্পদ ও 40 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে ময়মনসিংহ 11 আসনের সাবেক এমপি কাজী উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে এনআইডি নিবন্ধন অনুবিভাগের সাবেক মহাপরিচালক সুলতানুজ্জামান মোহাম্মদ সাহেল উদ্দিনের এনআইডি ব্লক করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ঝিনাইদহে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের। সকালে ভারতের 24 পরগনা থেকে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় বাগদা থানা পুলিশ। এর আগে শনিবার রাতে গোপালপুর গ্রামের 7 থেকে 8 জন মহেশপুর সীমান্তে ঘোরাঘুরি করছিলেন। এ সময় বিএসএফের সামনে পড়লে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে ওবায়দুর রহমান নামে একজন গুলিবিদ্ধ হন। পরে তাকে বস্তায় করে ভারত সীমান্তে নিয়ে গিয়ে অমানসিক নির্যাতন করে হত্যা করা হয় বলে দাবি স্বজনদের। অনুমতি ছাড়াই রাজধানীতে ভবন নির্মাণের হিড়িক। অবৈধ এসব স্থাপনা উচ্ছেদে মাঠে নেমেছে রাজুক। সকালে উত্তরখানের মাদারবাড়ির বিভিন্ন স্থাপনা ঘুরিয়ে দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ঢাকায় 3000-এরও বেশি অবৈধ ভবন রয়েছে। গণঅভ্যুত্থানের আগে অভিযানে রাজনৈতিক দলের নেতারা বাধা দিলেও এখন নেই সেই চিত্র। কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড পুরো এলাকা।
শনিবার রাতে রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামের উপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। স্থায়িত্ব কম হলেও ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয়রা। ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা, বিধ্বস্ত বসতভিটাও, সব হারিয়ে নিঃস্ব অনেকে। আমরা তো এখন কাজকর্ম কারেন্ট নাই, কোনো কাজকর্ম করতে পারতেছি না। ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়ি ঘর উড়ে গেছে। হিরিম করে আমার ছেলে শুদ্ধ ঘরটা যা ওর গাছ পড়ে গেছে, পড়তে অজ্ঞান হয়েছে। ওখান থেকে আবার গ্রামের লোক ঘন্টাখানেক পর দৌড়াদৌড়ি করে আসিয়ে নিয়ে মেডিকেল নিয়ে গেছে। দমকা হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে শাকসবজি এবং ধানের ক্ষেত, আর শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে আম, লিচু ও ভুট্টা। এতে মাথায় হাত কৃষকের। আমের গাছ, যত কিছু ধান পাট সবকিছু মেসমার করছে। এখন যেহেতু ধান পাট সব নষ্ট হয়ে গেছে, সবাই দরিদ্র। এদিকে কালবৈশাখী ঝড়ে বিভিন্ন জায়গায় খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। দ্রুত সঞ্চালন লাইন সচলে কাজ করছে স্থানীয় বিদ্যুৎ বিভাগ। রংপুর গ্রিড থেকে অনেক জায়গাতেই বিদ্যুৎ চলে গেছে, ঠিক আছে। আর পল্লী বিদ্যুৎ সমিতির কিছু ডিস্ট্রিবিউশন লাইনের সমস্যা আছে, ওরা কাজ করতেছে আর কি। আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কিছু অঞ্চলে বেশি বৃষ্টির সম্ভাবনা আছে, বিশেষ করে আপনার ধরেন খুলনা ডিভিশন, তারপরে যে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এইসব জায়গাতে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালও। 6ষ্ঠ তলার কাচের দরজা জানালা ভেঙে গেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও স্বজনরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। গ্রিড বিপর্যয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলায় 2.5 ঘন্টা ব্ল্যাকআউট থাকার কারণ খুঁজতে তদন্ত কমিটি করেছে বিদ্যুৎ মন্ত্রণালয়। উপদেষ্টা জানান, এখন থেকে শহর ও গ্রামীণ সমানভাবে লোডশেডিং দেওয়া হবে এবং চাহিদা মেটাতে তেল ভিত্তিক কেন্দ্রে উৎপাদন বাড়ানো হবে, আর গ্যাস সংকট কাটাতে এলএনজি আমদানি বাড়ানো হবে। গ্রিড ফেলিয়ার হয়, তো ফলে ওখানে বরিশাল বিভাগ পুরোটাতেই বিদ্যুৎ ছিল না, খুলনা বিভাগের অধিকাংশ বিদ্যুৎ ছিল না। আমরা গ্রিডের স্টেবিলিটির জন্য কাজ করতেছি। প্রথমে বলছি যে লোডশেডিং হচ্ছে এবং হবে, শহর গ্রামের মধ্যে হবে না। যে আমি বলছি যে লোডশেডিং এটা সমানভাবে করতে হবে। তেল ভিত্তিক যেসব যারা বিদ্যুৎ কেন্দ্র, সেগুলো বাধ্য কিছুটা চালাচ্ছি, কিন্তু পুরো দামে চালাচ্ছি না। কিন্তু যখন আরও যদি ডিমান্ড বাড়ে, তখন আমরা তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আরও চালাবো। অনুমতি ছাড়াই রাজধানীতে ভবন নির্মাণের হিড়িক, অবৈধ এসব স্থাপনা উচ্ছেদে মাঠে নেমেছে রাজুক। দর্শক, আমরা অবৈধ স্থাপনা নিয়ে রিপোর্টটি দেখে নেব এবার। 10 তলা এই ভবনটির প্রত্যেকটি বারান্দায় নির্মাণ করা হয়েছে রাজুকের নকশার বহির্ভূত। তাই রাজুক অভিযানে এসে এ ভবনের প্রায় 150টি বারান্দা ভেঙে দিচ্ছে। হুইল এক্সিবিটর দিয়ে এভাবেই গুড়িয়ে দেওয়া হচ্ছে ভবন। রাজুকের এই অভিযান উত্তরখানের মাদারবাড়ি বালুর মাঠ এলাকায়। রোববার সকালে রাজুকের অভিযানে গুড়িয়ে দেওয়া হয় অবৈধ স্থাপনা, নকশা বহির্ভূত ও অনুমোদনহীন নির্মাণাধীন ভবন। ভবন মালিকরাও অকপটে স্বীকার করলেন, অনুমতি ছাড়াই ভবন নির্মাণ করছেন তারা। অনুমতি দিতে হয় জানি, তো রাজুকের কাছে দেয় নাই। ওই যে রাজুকতে যে রাস্তা জায়গা ছাড়ানো লাগে, যেন টেম্পোরারি বিল্ডিং আছে, ওইটা যে কোনো সময় রাস্তা বড় ওটা ছেড়ে দিব। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এসব নিয়ম বহির্ভূত স্থাপনার বিষয়ে আগেও নোটিশ দেওয়া হয়েছে, তাতে কোনো কাজ হয়নি, তাই ভেঙে দেওয়া হচ্ছে। এছাড়া গেল সরকারের সময় এসব অভিযানে রাজনৈতিক নেতাদের বাধা থাকলেও এখন নির্বিঘ্নে অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে বলেও জানান তিনি। আমাদের নজরে আগেও এসেছে, আমরা তাদেরকে সেভারেল টাইম নিষেধ করেছি, নোটিশ করেছি, বাট তারা সেটি আমলে নেয়নি। আগে কিছু বাধার সম্মুখীন আমরা হতাম, বিশেষ করে পলিটিক্যাল একটা প্রেশার দেওয়ার চেষ্টা করতো, যদিও সেগুলো আমলে নেওয়ার সুযোগ আসলে আমাদের নাই। বাট 5ই আগস্টের পর থেকে এই ধরনের বাধার সম্মুখীন আমরা হচ্ছি না বললেই বলা চলে। রাজুক জানায়, রাজধানীতে 3000-এর বেশি অবৈধ ভবন ও স্থাপনা রয়েছে। পরিকল্পিত নগরী গড়ে তুলতে সব অবৈধ স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় রাজুক কর্তৃপক্ষ। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। মৌলভীবাজারে বেড়েছে রেমিটেন্সের প্রবাহ। চলতি বছরের প্রথম 3 মাসে দেশে এসেছে 1714 কোটি 80 লাখ টাকা, যা সিলেট বিভাগের দ্বিতীয় সর্বোচ্চ। তবে প্রবাসে রেমিটেন্স যোদ্ধাদের নানা হয়রানি বন্ধ সহ প্রণোদনা আরও 5% বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। শাওলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। বৈশ্বিক নানা সংকটে দেশে প্রবাসী আয়ের প্রবাহ ওঠানামা করছে, তবে মৌলভীবাজারে গত কয়েক অর্থবছর ধরেই বাড়ছে রেমিট্যান্স প্রবাহ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে 2023-24 অর্থ বছরে জেলায় 6,820 কোটি 80 লাখ টাকা রেমিট্যান্স এসেছে, আর চলতি বছরের প্রথম 3 মাসে এসেছে 1,714 কোটি 80 লাখ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, ছাত্র জনতার অভ্যুত্থান ও সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে বেড়েছে প্রবাসী আয়। তবে রেমিট্যান্স যোদ্ধাদের প্রবাসে ও দেশে হয়রানি বন্ধের উদ্যোগ নেওয়া জরুরি। ওইখানে থাকা অবস্থায় দেখেন এবং আমাদের ভালো খারাপ সবটাই যেন উনি বাংলাদেশ থেকে দেখেন। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর প্রবাসীদের আস্থা ফিরে এসেছে। তবে রেমিট্যান্সের প্রণোদনা 5% করার প্রস্তাব তাদের। যে কোনো চ্যানেলে হোক না কেন সেটা যেন সহজ সময়ে এবং দ্রুততম সময়ে প্রাপকের কাছে পৌঁছে সেই ব্যবস্থা যেন সরকার নিশ্চিত করে। 2.5% চালু করাতে হুন্ডি কিন্তু অনেক কমে গেছে। আমি আশা করি এটা যদি 5% উন্নীত করি, হুন্ডি প্রায় আমি মনে করি যে অনেক কমে যাবে। প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার জেলার প্রায় 2 লাখ মানুষ ইংল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত। সময় সংবাদ, মৌলভীবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দ্রুত নির্বাচনের পক্ষে বেশিরভাগ বামপন্থী দল। সংস্কার প্রস্তাবে দ্বিমত থাকলে জনমতে ফয়সালা চায় গণসংহতি। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান ঐকমত্য কমিশনের। এবং নারী ও সংখ্যালঘু ইস্যুতে জামায়াতের অবস্থানে সন্তুষ্ট ইউরোপীয় ইউনিয়ন। দাবি নেতাদের সুষ্ঠু নির্বাচনের জন্য সব ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনার তাগিদ। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।